রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত সহসভাপতি জনাব মুস্তাফুর রহমান জাহিদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1982 সালের 11ই মার্চ এই নবীন বরণের আয়োজন করে শহীদ বুদ্ধিজীবী চত্বরে ছাত্র শিবিরের 4 জন ভাইকে শহীদ করা হয়। সেই শহীদের ইতিহাসের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহীদদের পদযাত্রা শুরু হয়। সেই 1982 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে ইসলামী ছাত্র শিবির প্রতিটি বছর নবীন শিক্ষার্থীদের নিয়ে যে নবীন বরণ আয়োজন করার তৌফিক দিলেন, সেই মহান রবের প্রতি আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ সালাম, যিনি আকাশের ধ্রুব তারার ন্যায় মা আমিনার কোল চিরে আরবের সেই মরুপ্রান্তরে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য আরবের সেই মরুপ্রান্তরে এসে হাজির হয়েছিলেন। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমরা তাঁর প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বদর, উহুদ, খন্দক, খাইবার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর এই কালিমাকে বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আরবি বিভাগের সম্মানিত শিক্ষার্থী হাফেজ আব্দুল মতিন ভাইকে। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ আব্দুল মতিন ভাই। কাজে লাগাই এই ক্যামেরাটা একটু উপরে উঠান না হলে পায়ের সাথে সুমন ফোনটা কেমন যেন বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এটা ঘুরাবা, যদি দেখো ফ্রেম হচ্ছে না, তুমি স্ট্যান্ড হাতে নিয়ে এটা নাড়লে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভিতরে আইসতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিন্তু এই জিনিসটা রিস্ক ভাই, এখানে তো কেউ মানে দুইটা পা স্ট্যান্ড ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। দেখেন তো সাউন্ডটা এক্সাক্ট হয় কিনা, কিছু করার নাই তো, এখন এখানে আলাদা করে প্রবলেম। ইন্নাল্লাযীনা ক্বালু সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ওখানে একটা মাউস استقاموا تتنزل عليهم
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من জিনিসটা হচ্ছে এটা এইভাবে দিতে হবে না, এই ফ্রেমটা এইভাবে মিলতেছে না। এইভাবে একটু উপর নিচ হচ্ছে না, আর এই ফ্রেমটা এইভাবে তো দিতে হবে না। ومن أحسن قولا ممن دعا إلى الله এইদিকে না, উপর নিচ ঘুরাতে চাচ্ছি, কিন্তু উপর নিচ এই এটা কার স্ক্রিনটা কার? وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم এইভাবে হলে সবচেয়ে বেশি বেস্ট হয়, মানে ফ্লোরটা না দেখা গেলে এই ফ্লোর দেখা যাচ্ছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লাইভে তো জুম করা, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, লাইভে জুম করা তারপর অবিচলিত থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা। এ বলে যে তোমরা ভীত হয়েও না, চিন্তিত হয়েও না, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে, আর যেখানে তোমাদের জন্য যা থাকবে, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে। আটকাবে নাকি আবার? এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন হিসেবে। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর থেকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। সেটা এইভাবে আটকে থাকবে তো না, স্ট্যানোটাই পড়লে আবার স্ট্যানোটাই বললাম না, স্ট্যানোটাই। ও আচ্ছা ঠিক আছে, এটা ভিতরে দিলে ওটা বরং এই যে এইভাবে হয়ে যায়। তখন তো এটাই চাচ্ছিলাম, আমি ফোনটা ধরেই দিকে আনতেছি। কথা বলে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আব্দুল মতিন এবং আরেকটু জুমে দরকার, সামনে গেলে জাহিদ হাসান জোয়া ভাইকে। এ পর্যায়ে তো সামনে নেন, সামনে গেলে আবার তো ইয়ে হবে না।
যে আমাদের বোনেদের যদি জায়গার সংকুলন না হয় তাহলে আমরা নিচে ব্যবস্থা করেছি, নিচে আমাদের চেয়ার দেওয়া আছে, বোনেরা নিচে চলে আসবেন যদি জায়গা সংকুলন না হয়। বোনেদের জন্য নিচে জায়গার ব্যবস্থা নিচে চলে আসবেন। এরপর যে একটি হামদে বাড়িতালা নিয়ে আসছেন বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ। হামদে বাড়িতালা নিয়ে আসছেন বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ। সুমন, তুমি কাজটা বুঝতেছো না? হ্যাঁ, তুমি এটা করো। আচ্ছা, তুমি এখানে থাকো। আর তোমার স্ট্যান্ডটা বাইকে স্ট্যান্ডের খেয়াল রাখি। ভাই একটু স্ট্যান্ডের খেয়াল রাখি। জি ভাই। কালকে সবাই তো ইসলামের ডিরেক্ট বলবে যে ভাই আমি নাই জায়গা তো খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের আজকে এই নতুন বড় প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই পরিবেশন করছি হামদে বাড়িতালা। হামটির কথা এবং সুর আমিরুল মুমিনিন মানিক। শিরাই শিরা শিরাই শিরাই রক্ত কণায় আছে তোমার নাম আল্লাহু 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 আল্লাহ। তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে জানলে জালালুহু আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জালা। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা। তোমারি নামের কারণে মিটে যায় জালা। তুমি পাঠালে
দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। আল্লাহ সবাই আল্লাহ 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 ক্যামেরা পজিশন একটা দেখি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দকে। এ পর্যায়ে আজকের এই নবীনকরণ অনুষ্ঠানের উদ্বোধনী কথা নিয়ে আসছেন 21 শহীদের রক্তে রঞ্জিত সবুজের মতিহার উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব মুস্তাকুর রহমান জাহিদ। উদ্বোধনী কথা নিয়ে আসছেন জনাব মুস্তাকুর রহমান জাহিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত নবীন ভাই ও বোনেরা এবং সম্মানিত মেহমানবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে নবীন, ওরে আমার কাসাব, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এরকম একটা কবিতার লাইন দিয়ে রবি ঠাকুর বোঝাতে চেয়েছিলেন যে জরাজীর্ণ পৃথিবীকে সুন্দর ও সবুজ করতে, জরাজীর্ণ পৃথিবীকে আলোকময় করে তুলতে, অন্ধকারের মাঝে আলো ছড়াতে নবীনরাই যোগ্য, নবীনরাই পারে। বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে শুরু করে সারা দেশের প্রত্যেকটা প্রান্তর সুসজ্জিত করে সাজাতে। সেই নবীনদের নিয়ে আমরা আয়োজন করতে চেয়েছিলাম 1982 সালের 11 মার্চ নবীনবরণ। এই 11 মার্চ নবীনবরণ প্রোগ্রামে আপনারা অনেকেই জানেন আমরা জোহা চত্বর তথা প্রশাসন ভবনের পশ্চিম দিকের যে স্থানটা আছে এখানে নবীনবরণ আয়োজন করেছিল আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা। সেই 82 সালের 11 মার্চের ঘটনা আমাদেরকে এখনো আবেগতাড়িত করে, কারণ আমরা নবীনদের নিয়ে যে আয়োজন করেছিলাম এটা বাতিলদের জন্য, অন্যান্য দলের অন্যান্য মতাদর্শের লোকদের জন্য একটা বুমেরাং হিসেবে ছিল মনে করেছে তারা। এজন্য তারা আমাদের ভাইদেরকে প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে সবাই মিলে আঘাত করেছিল।
সবাই মিলে আঘাত করার পরে আমাদের 4 জন ভাই শহীদ হয়ে গিয়েছিল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীনবরণের ঘটনা 1982 সালে। সেই 4 জন ভাইয়ের প্রথম যে ভাইটি শহীদ হয়েছিলেন তার নাম শহীদ সাব্বির ভাই, দ্বিতীয় যে ভাইটি শহীদ হয়েছিলেন শহীদ আইয়ুব ভাই, তৃতীয় হামিদ, চতুর্থ জব্বার। এভাবে 4 জন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা ছাত্র শিবিরের নবীনবরণের আয়োজক ছিল তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রতি জুলুমের ইতিহাস। সেই শহীদ সাব্বির ভাই আমাদের গর্ব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়, সারা বাংলাদেশের ছাত্র শিবিরের প্রথম শহীদ হিসেবে শহীদ সাব্বির আহমেদ ভাই, শহীদ হামিদ, আইয়ুব, জব্বারের নাম লিখিত আছে। এই দিনটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর থেকে ছাত্র শিবির 1982 সালের 11 মার্চের পর প্রত্যেক বছর 11 মার্চ শহীদ দিবস হিসেবে পালন করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সেই দিন আজকে পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনাদের নিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে আবার নবীনবরণ করার তৌফিক দান করেছে। এটা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। যেই নবীনবরণ করতে গিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই নবীনবরণ আজকে আমরা আবার আপনাদেরকে নিয়ে সুসজ্জিত ভাবে সবাইকে নিয়ে আয়োজন করতে পারতেছি। এটা আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতেছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শুধু নয়, ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে এই দাওয়াতিমূলক প্রোগ্রামগুলো সুন্দরভাবে যেন আয়োজন করতে পারে এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী বান্ধব কাজগুলো এগিয়ে দিতে পারে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মতো ফ্রেশার্স যারা প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আপনাদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য চেষ্টা করতেছেন, আপনাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদেরকেও শিক্ষার্থী বান্ধব কাজগুলো সবসময় করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে গড়ব। আর রাকসু যেহেতু হয়েছে, রাকসু প্রতিনিধি যেহেতু হয়েছে, আমি বলি যে 24-25 সেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সৌভাগ্যবান সেশন, সবচেয়ে সৌভাগ্যবান ব্যাচ, তাই না? সবাই এজন্য সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ 35 বছর ধরে যে ক্যাম্পাসে নির্বাচন হয় না, সেই ক্যাম্পাসে নির্বাচন হয়েছে আপনারা আসার পর। আবার তফসিল ঘোষণার পর আসলেও আপনারা সেই ক্যাম্পাসের ভোটার হয়েছেন, অনেকে আবার প্রার্থী হয়েছেন। এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। আপনাদের মাধ্যমে আপনারা আসার পরে আমাদের ছাত্র শিবিরের ইতিহাসও পাল্টে গেছে। আপনারা আসার পরে আমরা বিগত ওই যে 1982 সালে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, তারপর আর খুব বড় করে ক্যাম্পাসের ভিতরে আমরা আয়োজন করিনি। তারপর যুগের পর যুগ শেষে আজকে একটা ইতিহাস ঘটলো আমাদের ছাত্র শিবিরের জন্য। আপনাদের জন্য যেমন ইতিহাস, আমাদের জন্য ইতিহাস যে ক্যাম্পাসের ভিতরে অনেক বড় অডিটোরিয়ামে সবাইকে নিয়ে, ছাত্র এবং ছাত্রী উভয়কে নিয়ে আমরা এত বড় আয়োজন করছি অনেক যুগ পর। এটা আমাদের জন্য ইতিহাস, আলহামদুলিল্লাহ। এর আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে হয়তো আয়োজন করেছি, হয়তো শুধু ছাত্র ভাইদেরকে রাখতে পেরেছি, বোনদেরকে রাখতে পারিনি। তারা অনেকেই এসে বলতেছে যে ভাই আমাদেরকে তো এর আগে রাখেননি, এটাতে রাখা যায় কিনা। তো আমরা তো তাদেরকে চাইলে অনুমতি দিতে পারতেছি না, কারণ সবাই তো আপনাদের মতো সৌভাগ্যবান হতে পারছেন। আমরা দোয়া করি আপনাদের এই সৌভাগ্য বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য বয়ে আনুক, আপনাদের এই তাকদীর বিশ্ববিদ্যালয়ের তাকদীর পাল্টে দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় মুস্তাফা রহমান জাহিদ ভাইকে।
আপনাদের কাছে গিফট প্যাকেজ গিয়েছে, এর ভিতরে দুপুরে লাঞ্চের টোকেন আছে, আপনারা একটু এটা সাথে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন। যে পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি ইব্রাহিম রনি ভাইকে, এবং মঞ্চে আরো আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভাইকে। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের রক্তে পিতা যেতে দেব না, সাকিব ভাইয়ের রক্ত, হামিদ ভাইয়ের রক্ত, আয়ুব ভাইয়ের রক্ত, চাপা ভাইয়ের রক্ত, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। যে আপনাদের হাতে যে ফুলের স্টিক অনেকে পেয়েছেন, অনেকে পাননি, আপনাদের হাতের ফুলের স্টিকগুলো একটু উপরে উঠাবেন, সকলেই ফুলের স্টিকগুলো একটু উপরে উঠাবেন, ওঠাই এবার একটু দোল দিবেন সকলেই, যারা পেয়েছেন সকলেই ফুলের স্টিকগুলো উপরে উঠায় একটু দোল দিবেন। প্লিজ আপনারা যে গিফট প্যাকেজ পেয়েছেন, একটু যারা গিফট প্যাকেজ পেয়েছেন সকলেই পেয়েছেন, গিফট প্যাকেজগুলো একটু উপরে উঠাবেন, গিফট প্যাকেজগুলো উপরে উঠাবেন সকলেই, গিফট প্যাকেজগুলো একটু উপরে উঠাবেন, একটু ধরে রাখবেন, 1 মিনিট ধরে রাখবেন সকলেই। অনেক ভাই উঠাচ্ছেন না, অনেক বোন উঠাচ্ছেন না, সকলেই গিফট প্যাকেজগুলো একটু উপরে উঠাবেন, একটু নাম, একটু দোল দেওয়ার অনুরোধ, ফুলের স্টিকগুলো দোল দেওয়ার অনুরোধ। একটু ফুলটা নাড়ানোর অনুরোধ। সকলে একটু স্টপ করবেন, একটু স্টপ করবেন। আমি যখন ডানে বলবো সকলে ডানে নিবেন, যখন বামে বলবো সকলে বামে নিবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো শুট আসবে। জি, রেডি, 3, 2, 1, ডান, বাম, ডান, বাম, ডান, বাম, ডান, বাম, ডান, বাম। জি, থ্যাংক ইউ। এই পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাজারুল ইসলাম ফাহিম ভাইকে 2024-25 শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করছেন মাজারুল ইসলাম ফাহিম, ফিজিক্স ডিপার্টমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্থা রাখি মনে, দেখব সেই দিন নদী থেকে সমুদ্র, স্বাধীন ফিলিস্তিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীকরণ ও কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সহপাঠী ভাই বোনেরা, সকলকে জানাই
আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাজহারুল ইসলাম ফাহিম, অধ্যয়ন করছি পদার্থ বিজ্ঞান বিভাগে 24-25 শিক্ষাবর্ষ। প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বনামধন্য একটি বিদ্যাপীঠ। মতিহারের এই সবুজ চত্বর এবং জ্ঞান সাধনার এই পরিবেশ বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিন থেকে আমাকে মুগ্ধ করে আসছে। আর আজকের এই নবীনবরণ অনুষ্ঠান, শিক্ষার্থী বান্ধব আজকের এই যে মহা আয়োজন, কেরিয়ার গাইডলাইন মূলক আলোচনা, এই যে নবীনদের প্রতি এত আন্তরিকতা, সত্যি বলতে ছাত্র শিবির ব্যতীত এর আগে অন্য কোনো সংগঠন থেকে পাইনি। তাই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদেরকে আসলে বিভিন্ন সময় বলা হতো যে ছাত্র শিবির আসলে নারী বিদ্বেষী, বা ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন, বা ছাত্র শিবির হক কাটে, আরো কত কি। তবে বাস্তবতা হলো ছাত্র শিবিরের কাছে যত কাছাকাছি যাওয়ার আমাদের সুযোগ হয়েছে, ঠিক ততটাই আসলে মুগ্ধ হচ্ছি। ভাইদের যে আচার আচরণ, বিনয়ী যে মনোভাব এবং শিক্ষার্থী বান্ধব যে মনোভাব, তা আসলে প্রশংসনীয়। আমি মনে করি জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে বিজয়, সে বিজয় প্রমাণ করে যে ছাত্র শিবির আসলে কতটা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের মনে কতটা আস্থার জায়গা তারা করে নিয়েছে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি ছাত্র শিবিরের কাছে কিছু প্রত্যাশা রাখতে চাই, তা কেবল আমার একার নয়, সবার পক্ষ থেকে। আমরা চাই আজকের এই ক্যারিয়ার গাইডলাইনের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমাদের আগামী দিনগুলোতেও যেন ছাত্র শিবির আমাদের জন্য এমন আয়োজনগুলো করে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে যখনই কোনো সমস্যা আসবে, ছাত্র শিবির যেন সেখানে অগ্রণী ভূমিকায় থাকে। আমরা চাই সংগ্রামী ছাত্র শিবির থাকুক সবার আগে। একটি নিরাপদ র্যাগিং মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, শিক্ষার্থীদের নৈতিকতা এবং মূল্যবোধ বৃদ্ধিতে ছাত্র শিবির যেন নানা আয়োজন করে, এ প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় মাজহারুল ইসলাম ফাহিমকে। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য আমাদের বন্ধুদের পক্ষ থেকে মঞ্চে ডেকে নিচ্ছি 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাবিকুন নাহার। কথা নিয়ে আসছেন সাবিকুন নাহার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের এই মতিহারের সবুজ চত্বরে প্রথমবারের মতো এত সুন্দর একটা আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে তৌফিক দিয়েছেন। এবং দুরূহ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শে শিবির অনুপ্রাণিত হয় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি সাবিকুন নাহার, পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। আসলে শিবির এমন একটি সংগঠন বা দল, যেটি আমাদেরকে দুনিয়াতে সফল হওয়ার পাশাপাশি আখিরাতে কিভাবে সফল হব সেই দিক নির্দেশনা দেয়। আজকে এই অনুষ্ঠানে আমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মহান আল্লাহ তাআলা সূরা নাসরের যে কথাটি বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয় আসবে, তখন আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তিনি ক্ষমাকারী। তাই আমারও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বোন সাবিকুন নাহার। এ পর্যায়ে
নবীনদের পক্ষ থেকে আরো একটা অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী 2024-25 সেশনের শিক্ষার্থী সৈয়দ মাহমুদকে কথা নিয়ে আসছেন। সৈয়দ মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং বান্ধবীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই চমৎকার আয়োজন আসার পরে আসলে ভালো না থাকার কোনো কারণ নেই। সবাই কি ভালো আছে? খাওয়া দাওয়া করে আসেন এই সকালে? আচ্ছা, একটা গল্প করি আপনাদেরকে। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখলো একটা অনেক বিশাল বিশাল একটা হাতি বাঁধা আছে একটি শিকল দিয়ে। যখন সে দেখতে পেল যে শিকল দিয়ে একটি হাতি বাঁধা আছে, তার মনে প্রশ্ন জাগলো যে এত বড় একটা হাতি এই চিকন একটা শিকল দিয়ে বাঁধা আছে, এটা কিভাবে সম্ভব? হাতি তো চাইলেই এই শিকল ছিঁড়ে বের হয়ে যেতে পারে, যাচ্ছে না কেন? তার মনে প্রশ্ন জাগলো। তিনি তখন ওই হাতির মুড়িকে প্রশ্ন করলো যে ভাই, এই হাতি কেন বের হয়ে যাচ্ছে না? ও তো পা দিয়ে একটা ছটকা দিলেই শিকলটা ছিঁড়ে যাবে। তখন ওই ব্যক্তি বললো, ভাই দেখেন, যখন এই হাতি খুবই ছোট ছিল, বাচ্চা ছিল, তখনই তাকে এই শিকলটা পরায় দেওয়া হয়। এবং যখন তাকে এই শিকলটা পরায় দেওয়া হয়, তখন সে বারংবার চেষ্টা করে, পরবর্তী কয়েকদিন চেষ্টা করে শিকল ছিঁড়ে বের হয়ে যাওয়া, কিন্তু তখন সে ছোট থাকার কারণে তার পক্ষে সেটা সম্ভব হয় না। এবং তখন তার মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় যে এই শিকল ছিঁড়ে ফেলা তার পক্ষে সম্ভব না। ফলে সে বড় করে চেষ্টা করে নাই। এখন কি তার পক্ষে সম্ভব? এখন কিন্তু তার পক্ষে থেকেই সম্ভব। তখন সে ছোট থাকার কারণে তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এখন সে বড় হয়েছে, তার পক্ষে সম্ভব। বাট তার মধ্যে ওই ধারণাটা রয়ে গেছে, তার পক্ষে সম্ভব না। আমরা রাজশাহীতে আসার পরে আমাদের মধ্যে অনেক সময় এমন অনেক ধারণা তৈরি হয় যেটা আমাদের নিজেদের যে ক্যালিবিতে আছে সেটা প্রকাশ করতে দেয় না। আমরা আমাদের ওই ছোটবেলার ধারণার মধ্যে আটকে যাই। আমরা যে একটা বিশাল জায়গায় চলে এসেছি, এখানে যে আমাদের অকৃত্রিম এবং অসম এবং অনেক সম্ভাবনা রয়েছে, এখানে যে আমাদের দ্বারা অসীম কাজ করা সম্ভব, এটা আমরা ভুলে যাই। এই যে আমাদের দ্বারা অসীম কাজ করা পসিবল, সেইটা আমাদেরকে জানানোর জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আজকে এত চমৎকার একটি নবীনবরণ আয়োজন করেছে। তাকে আমি ধন্যবাদ জানাতে পারি। একটা ধন্যবাদ জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই মিলে শিবিরকে এভাবে ধন্যবাদ জানিয়ে এভাবে তাদের পাশে থেকে কাজ করবো। এবং শিবিরকে অনুরোধ করব, আপনারা আমাদের জন্য এই ধরনের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাবেন। 5ই আগস্টের পরে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হোক, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় সৈয়দ মাহমুদ ভাইকে। এর পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব ইব্রাহিম রনি ভাইকে। কথা নিয়ে আসছেন জনাব ইব্রাহিম রনি ভাই।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মতিহারের সবুজ প্রান্তরে আজকে এই হাজারো ফুলের মেলা। ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরকে এত হাজারো ফুল নিয়ে আজকের আমাদের এত চমৎকার একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে জন্য ছাত্র শিবিরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। 1982 সালে 11 মার্চ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে যে নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, সেই প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য যারা সম্মিলিতভাবে আক্রমণ করেছিল, প্রোগ্রামটি যেন অনুষ্ঠিত না হয় এজন্য যারা অপতৎপরতা চালিয়েছিল, সেই দিন শহীদ হয়েছিল এই ক্যাম্পাসে শহীদ সাব্বির ভাই, যিনি ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ ছিলেন। আমরা আরো স্মরণ করছি 18 ফেব্রুয়ারি 1969 সাল, যখন আইয়ুব খান বিরোধী আন্দোলনে সারা দেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। সেদিন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যার নাম আপনারা সকলে জানেন, যিনি তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন, আমাদের শ্রদ্ধেয় শহীদ স্যার শামসুজ্জামান স্যারকে গভীরভাবে স্মরণ করছি। আমরা গভীরভাবে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে। আমরা দোয়া করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, খুবই চমৎকার একটি আয়োজন আজকের এই প্রোগ্রামটি। এখানে এসে সত্যি বলতে মনটা অনেক বড় হয়ে গেছে। এত বড় একটা হল রুম, এত স্টুডেন্ট। তো এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমার বাড়ি পাশেই, আমি যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এরপরে আমার কলেজ ছিল রাজশাহী নিউ ডিগ্রি কলেজ। এরপরে আমি এই ক্যাম্পাসেই কলেজে পড়ার আগ থেকেই আসা যাওয়ার মধ্যে থাকার কারণে এই ক্যাম্পাসের মাটি এবং মানুষগুলোর সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো আপনাদের সাথে এখানে এই ক্যাম্পাসে তখন পড়ার সুযোগ হয়নি, যদিও আমি চান্স পেয়েছিলাম, কিন্তু তৎকালীন সময় প্রেক্ষাপটটা এরকম ছিল যে রাজশাহী মহানগরীতে ছাত্র শিবির মানে কয়েকজনকে চিনলে তার মধ্যে আমাকেও চিনত ছাত্রলীগ, যার কারণে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণেই হয়তো আজকে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই কম সময় পাবো। প্রথমে চাকসুর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। আমাদের আজকের প্রোগ্রামে দেখলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি মহোদয়, যিনি প্রশাসন ডক্টর মঈনুদ্দিন স্যার, এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জাহিদুল ইসলাম ভাই আলোচনা করবেন। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। আসলে সারা বাংলাদেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন ক্যাম্পাস, যেমন রাষ্ট্র আমরা পরিকল্পনা এবং আমাদের প্রত্যাশা ছিল, এই রাষ্ট্র এবং ক্যাম্পাস কিন্তু এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। হয়তো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি পর্যায়ে এসেছি, কিন্তু আমরা যদি খেয়াল করি জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাইতে যারা প্রথমের সারিতে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে, টিয়ার সেলের সামনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, মাত্র কয়েক মাসের ব্যবধানে এই ছাত্র নেতৃত্বগুলো বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তাদের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এই বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল আমরা একটি চমৎকার বাংলাদেশ গঠন করতে চাই, কিন্তু চরম বাস্তবতা হলো আমরা যাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চেয়েছিলাম তারা বাস্তবতে তারা তাদের লোককে সংবরণ করে সেই রাষ্ট্র গঠনের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তার কয়েক মাস পরে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে আওয়াজ তুলেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব বাছাইয়ের সুযোগ দিতে হবে এবং তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশকে করতে চাই।
আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের বড় বড় 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে শিক্ষার্থী ভাই বোনেরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন নির্বাচিত হওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছিল, চরম বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমাদেরকে কাজ করতে দেওয়ার জন্য যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা না করে প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা খেয়াল করছি শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয়, বরঞ্চ রাষ্ট্র আমাদেরকে এমন ভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে, আমরা চাইলেও শিক্ষার্থী ভাই বোনদের পক্ষে কেবলমাত্র রাজপথে দাঁড়িয়ে অধিকার আদায়ের বক্তব্য দেওয়ার বাইরে সত্যিকার অর্থে আমরা কোন অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সেশন জট নিরসন সহ যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তার কোনো দিকে আমরা এগোতে পারছি না। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা চাই ক্যাম্পাসগুলো নতুন করে বিনির্মাণ হোক, আমরা চাই বাংলাদেশে আর নতুন করে কোনো ট্রমাটাইজ রাজনীতি তৈরি না হোক। আমরা এই ক্যাম্পাসে দেখেছি, এই ক্যাম্পাসকে বলা হয় সবুজের মতিহার, মাঝে মাঝে রক্তাক্ত মতিহার হিসেবে রাখা হয়। এই বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থী ফেসবুকে আমরা স্ট্যাটাস দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে তারা সেখানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার মতিহার ভালো নেই। আমরা বলতে চাই এই মতিহার সবসময় ভালো থাকুক এই জন্য ছাত্র সংসদ, এই মতিহার সবসময় ভালো থাকুক, এই মতিহার সবুজে সমারোহে ভরে উঠুক এই জন্য এই ছাত্র সংসদ। আমরা নতুন করে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোন ট্রমাটাইজ রাজনীতি দেখতে চাই না। আপনারা দেখতে চান? আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশকে বলা হচ্ছে একটা দল ছিল যারা সবসময় উন্নয়নের গল্প শোনাতো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো চোখ ধাঁধানো কাজের মাধ্যমে সারা জাতিকে দেখানো হতো যে আমরা অনেক কাজ করছি। চরম বাস্তবতা হলো আমাদের আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। চরম বাস্তবতা হচ্ছে আমাদের এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। যারা আমাদের বাংলাদেশকে একটি রোডম্যাপের কথা বলেছে, আমরা যদি একই সময় দেখি যে বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছে, ঠিক তার আশেপাশে যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে বা ভিন্ন রাষ্ট্র থেকে তারা স্বাধীন হয়েছে, সেই রাষ্ট্রগুলো আজকে কোথায় দাঁড়িয়েছে? আমি যদি বলি 1945 সালে ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র, হাজার হাজার দ্বীপের এক জায়গায় করে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যদি ইন্দোনেশিয়ার আমরা যদি দেখি যে সেখানে জিডিপির পরিমাণ কত, সেখানে জিএনপির পরিমাণ কত, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের নিরাপত্তার অবস্থা কি, তাহলে দেখবো বাংলাদেশের থেকে কয়েক গুণ এগিয়ে আছে। আজকে যদি আমরা মালয়েশিয়ার কথা বলি, 1965 সালে ঠিক বাংলাদেশের কয়েক বছর পূর্বে স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের দেশের তরুণ যুবকদের জীবনের কেন যেন টার্গেট হয়েছে যে আমি মালয়েশিয়াতে ছোট্ট একটি কাজ করতে চাই, এর বিনিময়ে আমার পরিবারকে পরিচালনা করতে চাই। একটি রাষ্ট্র তৃতীয় বিশ্বের কোন পর্যায়ে থাকলে বাংলাদেশের একজন ছেলে, এই যুবক চিন্তা করছে আমার দেশে বেকারত্বের পরিমাণ এত বেশি যে মালয়েশিয়াতে যে আমার একটা চাকরির ব্যবস্থা হলে হয়ে যাবে। আজকে আমরা গর্ব করি যে পৃথিবীর বুকে সারা দুনিয়ার আজকে ইকোনমিক্যাল হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর ছিল জেলেদের পাড়া। আমি বলি যে সিঙ্গাপুর আজকে যখন স্বাধীন হয়েছিল, এই সিঙ্গাপুরের কথা যদি আজকে বলি সিঙ্গাপুর কেমন ছিল, তাহলে আমি বলবো চট্টগ্রামের সেই সন্দ্বীপ যেমন ছিল, সিঙ্গাপুর 1965 সালে ঠিক তেমন ছিল। সেই কুতুবদিয়া যেমন ছিল তেমন ছিল, সেই সেন্ট মার্টিন যেমন ছিল তেমন ছিল। কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে তাদের সঠিক নেতৃত্বের কারণে তাদের সরকার প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীর যেখান থেকে মানুষ আসুক না কেন এই সিঙ্গাপুরে তারা ব্যবসা করতে পারবে এবং সেই নিরাপত্তা আমরা প্রদান করব। তারা তাদের রাষ্ট্রকে আবার নতুন করে বিনির্মাণ করেছে, সেখানে তারা সবকিছু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। কিন্তু চরম বাস্তবতা, 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, আইওয়াস করার মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে বৃহত্তর যারা রাজনৈতিক দল রয়েছে তাদের আশাকাঙ্ক্ষার কোনো প্রতিফল হয়নি, বরং সেই বাংলাদেশ কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রধান চাহিদা কি, আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হলো যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি চান, আমরা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান, আমরা বলবো আমাদের হল একটি চিট চাই, আমাদের অন্য কোনো চাওয়া নেই। আমরা বলতে চাই যে আমরা কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের দুমেলাতে আমাদের মিলের ব্যবস্থায় ভর্তুকি বৃদ্ধি করা হোক। সমাজের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শুধু এতটুকু বলতে চাই, আপনারা আজকে এখানে বসে আছেন, এখান থেকে আগামী দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি হবে, এখান থেকে সচিব তৈরি হবে, এখান থেকে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি হবে। আমি শুধু তার প্রমাণ রাখতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা উপস্থিত আছেন। চরম বাস্তবতা হলো ঠিক আমাদের মতো আমাদের কাতারে দাঁড়িয়ে, ঠিক আমাদের মতো বাসের সিটে
বাসে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তার 5 বছর 7 বছরের ব্যবধানে যারা শিক্ষক হন, কিন্তু শিক্ষক হওয়ার পরে শিক্ষার্থীদের কষ্টগুলো ভুলে যান। আমরা শুধু তার খবর রাখতে চাই, আমাদের শ্রদ্ধেয় প্রশাসন, আমাদের শিক্ষকদের কাছে এতটুকুই বলতে চাই যে শিক্ষার্থীদের বান্ধব যে কর্মসূচিগুলো আছে সেগুলো যদি আপনারা ফোকাস করেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আমরা আবার ক্লাসে ফিরতে চাই, আমরা পড়াশোনার টেবিলে ফিরতে চাই, এবং আপনারা যে স্বপ্ন আমাদেরকে নিয়ে দেখেন সেই স্বপ্নগুলোর সারথি হয়ে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু সম্মানিত ভিপি ইব্রাহিম রানী ভাইকে। এই পর্যায়ে একটি গান নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিল্পী গোষ্ঠী বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদকে। ক্যাম্পাস কেন্দ্রিক গান নিয়ে আসছেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না রাত, সেই সে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না রাত, সেই সে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না রাত, সেই সে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। পরম প্রিয় বাবা মায়ের, পরম প্রিয় বাবা মায়ের চিন্তা যে থাই নাই, চিন্তা যে থাই নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। দুর্নীতি আর চাঁদাবাজির থাকবে না আশ্রয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। দুর্নীতি আর চাঁদাবাজির থাকবে না আশ্রয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। দুর্নীতি আর চাঁদাবাজির থাকবে না আশ্রয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। পরম প্রিয় বাবা মায়ের, পরম প্রিয় বাবা মায়ের চিন্তা যে থাই নাই, চিন্তা যে থাই নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন
দেখি, যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে নাই জীবনের ঝুঁকি, জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। মাশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আমাদের একান্ত প্রিয় মোহাম্মদ ইব্রাহিম ভাই। কথা নিয়ে আসছেন মোহাম্মদ ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা আওয়াজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন, মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী শহীদ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 24-25 সেশনের নবীন ছাত্রছাত্রী ভাই বোনদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি, আপনাদের অঞ্চলের কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি ভাই, উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থীদেরকে যারা স্বপ্ন দেখান, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন, নবীন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া মস্তক অবনত করার জন্য একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের চোখে মুখে ছিল বিশ্ববিদ্যালয়ে একটি আসন পাব, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব, এই স্বপ্নে বিভোর ছিলাম। সকাল বিকাল খাওয়া দাওয়া করে না করে পড়াশোনায় মত্ত ছিলাম। কখনো কখনো কোচিং এ যখন আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষার নাম্বার পাওয়ার পরে মাঝে মধ্যে হতাশ হয়ে যেতাম, মাঝে মধ্যে আনন্দ উদ্বেলিত হয়ে যেতাম। মাঝে মধ্যে মনে হতো আমি মনে হয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হব, মাঝে মধ্যে মনে হতো আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আদৌ কি সম্ভব হবে। মনিবের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। অসংখ্য শিক্ষার্থীর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করে আমি তাদেরকে তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিই। এজন্য আমরা আজকে শুকরিয়া আদায় করেছি। এই শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যে রঙিন জীবন আমরা কাটাচ্ছি, আনন্দে আমরা আছি, তার মাঝে কিছু বাস্তবতার কথা আমি প্রথমে তুলে ধরতে চাই। এর পরবর্তী সময়ে এসে কিছু গাইডলাইনের কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমাদের কথার মধ্যে হয়তো অনেক বেশি রস পাওয়া যাবে না, হয়তো অনেক বেশি আনন্দ পাওয়া যাবে না, কিন্তু জীবন গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসার পরে এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজনীয়। আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমরা মনে করি যেহেতু হাজার হাজার শিক্ষার্থীকে পিছনে ফেলে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তার মানে হচ্ছে সমাজের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হচ্ছে আমরা, আমাদের চেয়ে মেধাবী এই সমাজে যারা ফেল করেছে তাদের মধ্যে কেউ নাই। আমাদের মাঝে সবার মাঝে আসে না, একটা অংশের মাঝে এই বদ্ধমূল ধারণাটা রয়ে যায়। এই জিনিসটা আমাদের মনের মাঝে একটা অহংকার, একটা গর্ব, একটা প্রদর্শনের ছাপ কাজ করে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে আসেনি তাদের মতো একটা অংশ আছে, তাদের প্রতিভা আল্লাহ তাআলা অন্যদিকে এমন ভাবে দিয়েছেন। আজ থেকে ঠিক 10 বছর পরে যখন আমরা দেখব আমার সেই বন্ধুটি আমাদের এখানে অনেকের চেয়ে অনেক বেশি অগ্রগামী হবে। এজন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি প্রথম পরামর্শ হচ্ছে আমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই চান্স পাওয়াটা যাতে আমাদের কোনোভাবে অহংকারের কারণ হয়ে না দাঁড়ায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা বিরক্ত ফিল করছেন, এবার আপনাদেরকে নিয়ে বলি। আমরা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, ছোট্টকালে একদম ক্লাস 1-এ যখন ভর্তি হয়েছি, আজ যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এই মাঝখানের ব্যবধানটা হচ্ছে অনেক বড়। এই মাঝখানে অসংখ্য অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়েছে, অসংখ্য শিক্ষার্থী আজ পড়াশোনার মাঝে নাই, কর্মজীবনে ফিরে গিয়েছে। কিন্তু আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করার মাঝে আমরা একটা স্বপ্ন করছি। আমরা চাচ্ছি এই সমাজে, এই রাষ্ট্রে আমি রাষ্ট্রকে দেওয়ার জন্য, সমাজকে দেওয়ার জন্য কাজ করব। এটার জন্য আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তার মানে হচ্ছে এখানে যারা আছে আমরা অধিকাংশই বিভিন্ন পলিসি মেকিং এর জায়গায় আজ থেকে 5-10 বছর পরে উপনীত হব। রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় আমরা আসীন হব। সেই উচ্চ পদস্থ জায়গায় আসীন হওয়ার পরে আমাদের মাধ্যমে এই রাষ্ট্র কতটুকু উপকৃত হবে সেটা নির্ভর করছে আমাদের চিন্তা চেতনার উপর। আজকের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এর উপরে নির্ভর করছে। স্যার সম্মানিত ভিপি আপনাদেরকে বলার চেষ্টা করেছেন, আমরা এখান থেকে যখন বিভিন্ন সচিবালয়ে, মন্ত্রণালয়ে অথবা ছাত্র সংসদের বিভিন্ন পদে অথবা যেটা জাতীয় সংসদের বিভিন্ন জায়গায় যখন আমরা যাব, ঠিক সেই জায়গায় গিয়ে আমরা কি রাষ্ট্রের সাথে প্রতারণা করব, নিজের স্বার্থের জন্য কাজ করব, নাকি এই রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্রের একজন কুলি মজুরের টাকায় আমরা অধ্যয়ন করছি তাদের জন্য কাজ করব। এই জিনিসটাই পার্থক্য করে দেবে ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের
কেমন চাচ্ছে এটার উপর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আগামীর বাংলাদেশ যদি আমরা করতে চাই, বর্তমান প্রজন্মের মাঝে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে টিকিয়ে রাখতে হবে। বর্তমান প্রজন্মের মাঝে কি পরিবর্তন হয়েছে আমরা লক্ষ্য করেছি। বর্তমান প্রজন্মের মাঝে তৈরি হয়েছে এই রাষ্ট্র থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে যাদেরকে বলছি বিভিন্ন পলিসি মেকিং এর জায়গায় যাবে, যাদেরকে বলছি জাতীয় সংসদে যাবে, মন্ত্রণালয়ে যাবে, এই রাষ্ট্রের বিভিন্ন দপ্তর থেকে 5 আগস্টের পরে এরকম বিভিন্ন দপ্তর থেকে কেন পলায়ন করতে হয়েছিল? তারা কি শিক্ষিত ছিল না? তাদের কি বিবেক বুদ্ধি ছিল না? তাদের মধ্যে কি জ্ঞান ছিল না? তাদের মধ্যে কি প্রতিভা ছিল না? তাদের মধ্যে কি দেশপ্রেম ছিল না? তাহলে তারা কেন পলায়ন করেছিল? তারা পলায়ন করেছিল একটা কারণে, তাদের মধ্যে কোন ধরনের সততা ছিল না। এই সততা না থাকার কারণে, একই সাথে তাদের মধ্যে দেশপ্রেম না থাকার কারণে একটা রাষ্ট্রের প্রত্যেকটা দপ্তরের প্রত্যেককে রাষ্ট্র থেকে পলায়ন করতে হয়েছিল। আগামীর বাংলাদেশ থেকে, বাংলাদেশের সামনে, আমাদের সামনে যারা পলিসি মেকিং আছে, তাদের মধ্যে কারা কারা রাজি আছেন আমরা পলায়ন করব? রাজি আছে কেউ? না আপনারাই যাবেন? জাতীয় সংসদ আপনারা যাবেন, মন্ত্রণালয়ে আপনারা যাবেন, সচিবালয়ে আপনারা যাবেন। যদি রাজি না থাকি তাহলে আপনাদের প্রতি হচ্ছে আমাদের পরামর্শ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে সে কখনো অন্যায় করতে পারে না। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে আমার জন্য স্বপ্নভঙ্গের কারণ হয়ে না দাঁড়ায়। স্বপ্নভঙ্গের কারণ কেন বলছি? কারণ হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থী ক্যাম্পাসে গুলোতে ভর্তি হওয়ার পরে মাদকের সাথে যুক্ত হয়ে তাদের জীবনটাকে শেষ করে দেয়। আবার আমাদের শিক্ষকদের মাধ্যমে গড়িমসি করার কারণে সেশন জটটাকে এমন পর্যায়ে নিয়ে যায়, শিক্ষার্থীদের ডিপ্রেশন আসতে আসতে একটা পর্যায়ে কিছু কিছু শিক্ষার্থী এখানে সুইসাইড করে। আবার এমন পর্যায়ে হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা তার বেসিক প্রয়োজনীয় পূরণ করতে না পারার কারণে এখানে চিকিৎসা হবে, শিক্ষার্থীরা নিজের জীবনটা বিলীন করে দেয়। অল্প কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক এরকম ঘটনা আমরা লক্ষ্য করেছি। আমরা প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা এই বিষয়টা চাই, একজন শিক্ষার্থী সে স্বপ্ন দেখবে, তাকে যাতে বেসিক প্রয়োজনগুলো নিয়ে চিন্তা করতে না হয়। একই সাথে আমি আমার শিক্ষার্থী ছোট ভাই বোনদের কাছে অনুরোধ করব, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টি করার জায়গা। আমরা নতুন নতুন জ্ঞান সৃষ্টি করব, স্বপ্ন বুনব। আমরা এসএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় যারা 6 লক্ষ 12 লক্ষ ফেল করেছে, তাদের উপর আমি আছি এই গর্ব অহংকার না হয়ে তাদেরকে কিভাবে বাংলাদেশের সম্পদে রূপান্তর করা যাবে এই পলিসি মেকিং এর জন্য আমাকে কাজ করে দিতে হবে। বাংলাদেশের 18 কোটি যে মানুষ আছে, মানুষকে যাতে জনসম্পদে রূপান্তর করা যায় এটার কাজ আমাকে করতে হবে। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে এগুলোকে সম্পদে রূপান্তর করে এটাকে যাতে ইউটিলাইজ করা যায় এটার কাজ আমাদেরকে করতে হবে। এরপর আগামীর বাংলাদেশ সাথে বৈষম্য মুক্ত হয়, ন্যায় নীতি থাকে সব জায়গায়, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই এখানে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আগামী দেশ গড়ার জন্য আমাদেরকে যোগ্য হয়ে, দক্ষ হয়ে, সৎ হয়ে গড়ার তৌফিক দান করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ধরনের পার্থক্য আছে এবং একদম ভাঙ্গা একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা থেকে একজন শিক্ষার্থী তার পূর্ণাঙ্গ শিক্ষাটা সে পায় না। ছাত্র শিবির এই জায়গায় যে অপূর্ণতাগুলো আছে সেগুলো পূর্ণতা করার জন্য সহায়ক শক্তি, সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
ছাত্র শিবিরের কাছাকাছি থাকলে অথবা ছাত্র শিবিরের সিলেবাস গুলো ওপেন আছে, সেখান থেকে আপনারা অধ্যয়ন করলে আশা করা যায় আপনাদের যে ঘাটতিগুলো আছে সেগুলো ফিল আপ হবে। আপনারা সৎ হয়ে, দক্ষ হয়ে, দেশপ্রেমিক হয়ে দেশ গড়ার জন্য আধিপত্যবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফপূর্ণ একটি দেশ গড়ার জন্য গড়ে উঠবেন এবং এই দেশকে নেতৃত্ব দেবেন। আল্লাহ তাআলা আপনাদের সেই যোগ্যতা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় মোহাম্মদ ইব্রাহিম ভাইকে। এর পর্যায়ে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আমরা প্রধান অতিথিকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাথে সাথে আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মানিত সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন ভাইকে। সাথে সাথে আরো মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার, ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রামের এই সেশন পরিচালক, আমাদের জিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক প্রফেসর শাহ হুসাইন আহমদ মাহাদি স্যারকে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রভিসি আমাদের একান্ত প্রিয় প্রফেসর ডক্টর মাইনুদ্দিন স্যার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের আজকে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রামের কিনোট স্পিকার, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত আলোচক, জিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর শাহ হুসাইন আহমদ মাহাদি স্যার তার নির্ধারিত টপিকের উপর বক্তব্য নিয়ে আসছেন শাহ হুসাইন আহমদ মাহাদি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চলতেছে? ইন্নাল হামদুলিল্লাহ। ভাই ফোনের কি অবস্থা? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন স্যার, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, সামনে আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী, যাদের জন্য আয়োজন নবীন ছাত্রছাত্রীরা এবং যারা প্রবীণ আছো সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি নির্ধারিত বিষয়ে আলোচনা রাখবো, এজন্য ভূমিকায় আমি সময় নেব না। আমি ক্যারিয়ার গাইডলাইনের উপর আলোচনা রাখবো। এই স্ক্রিন দিয়ে যাবো। আমি যাদের সামনে কথা বলছি তোমরাই যারা নবীন এবং যারা আয়োজন করেছ সকলে হচ্ছে জেনারেশন জি, যারা 36শে জুলাই ঘটিয়েছ, যারা 5 আগস্ট ঘটিয়েছ, তোমাদেরকে
এই ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বিগত 36শে জুলাই বা 5ই আগস্ট গণ অভ্যুত্থান ছিল না গণবিপ্লব ছিল? একটু দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। আজকে তোমাদের আইডিয়া পরিষ্কার করতে চাই, গণ অভ্যুত্থান ছিল না গণবিপ্লব ছিল। কারণ গণ অভ্যুত্থানে রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় না, ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু গণবিপ্লবে রাষ্ট্রের প্রধান শেখ হাসিনারা পালিয়ে যায়। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে আরেকটি হয়েছিল 1203 সালে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। আমার আজকের ক্যারিয়ার গাইডলাইন আলোচনা, আমি নির্ধারিত বিষয়ে আলোচনায় ফিরে যাচ্ছি। যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ তারা জীবনের বিভিন্ন স্বপ্ন দেখছ, এই স্বপ্নগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আজকে আমার আলোচনার বিষয় সেইটি। সো আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ক্যারিয়ার, ক্যারিয়ার কি। সো আমি একটু মজা করেই বলি, এখানে যারা আছো তারা সবাই সাইকেল চালাইছো না? যে কারা কারা সাইকেল চালাইছো হাত তুলো তো। মাশাআল্লাহ, ভালো লাগলো, ছাত্রীরাও সাইকেল চালাইছে। তো যারা সাইকেল চালিয়েছো তারা জানো যে সাইকেলের পিছনে একটা ক্যারিয়ার থাকে। এই ক্যারিয়ারটা কি করে? যদি বন্ধু চড়ে বন্ধুকে বহন করে, আবার বাজার করে বস্তা নিলে বস্তাটা বহন করে। অর্থাৎ ক্যারিয়ারের কাজ হচ্ছে বহন করা। সুতরাং তোমার জীবনকে যেটা বহন করবে সেটাই ক্যারিয়ার। যদি আমি একাডেমিক ডেফিনেশন দেই, এই ক্যারিয়ার ইজ এ প্রফেশনাল জার্নি থ্রু লার্নিং, ওয়ার্ক এন্ড আদার অ্যাসপেক্ট অফ লাইফ। তোমার জীবনের যে ভবিষ্যৎ প্রফেশনাল জার্নি হবে সেটাই হচ্ছে ক্যারিয়ার। আর তোমার ক্যারিয়ারের টার্গেটই হবে হাইস্ট প্লেস অফ সাকসেস, সফলতার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে হবে। এক একজনের সফলতার চিন্তাটা এক এক রকম। আজকে ক্যারিয়ার গাইডলাইন আলোচনার মাধ্যমে তোমাদের হাইস্ট প্লেসগুলোর সাথে আমি একটু ইন্টার করিয়ে দেব। আলবার্ট আইনস্টাইন একটি চমৎকার কথা বলেছেন, লাইফ লাইক এ বাইসাইকেল, জীবনটা বাইসাইকেলের মতো। যদি তুমি মুভিং করো তোমার ব্যালেন্সটা ঠিক থাকবে, আজ মুভ না করো তুমি পড়ে যাবে। এই জন্য ক্যারিয়ারে যারা সামনের দিকে আগাতে থাকবে তারাই সফল হবে, আর যারা ক্যারিয়ারে পিছিয়ে যাবে তারা নিজেদেরকে সফল বলে পরিচয় দিতে পারবে না। সো আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার চ্যালেঞ্জ। ক্যারিয়ার একটা চ্যালেঞ্জ, অর্থাৎ বাংলাদেশের বেকারের এত সমস্যা যে পত্রিকায় রিপোর্ট আসছে বিশ্ববিদ্যালয় পাস 8 লাখ বেকার। ক্যান ইউ ইমাজিন? তোমার সিনিয়র বড় ভাই বেকার। তবে যারা এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে সলভ করতে পারবে, এই ক্যারিয়ারকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবে, ইনশাল্লাহ তারা বেকার থাকবে না। সুতরাং আমাদের কথা হচ্ছে কম্পিটিশন। ক্যারিয়ারের 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কম্পিটিশন। চেঞ্জ এখান থেকে চেঞ্জ করতে হলে সুবিধা হতো। কম্পিটিশন, এই আনএমপ্লয়মেন্টের সময়ে যারা প্রতিযোগিতায় টিকে থাকবে তারাই সফল হবে। তোমাদের আমি প্রতিযোগিতার একটা চিত্র দেই, আমার কাছে অনেক বড় ডাটা আছে, 2টা লাইন থেকে তোমাদের চিত্র দেই। আমাদের বাংলাদেশের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা ড্রিম জব হচ্ছে বিসিএস। সেই বিসিএস এর চিত্র হচ্ছে 43তম বিসিএস এ অংশগ্রহণ করেছে, আবেদন করেছে 4,35,190 জন। সুপারিশ পেয়েছে হচ্ছে মাত্র 2,163 জন। যদি অনুপাত করা যায়, অনুপাত হচ্ছে 1:201.2, 201.2। কি মারাত্মক চিত্র! অর্থাৎ 201 জনে একজন কোয়ালিফাই করেছে। আমি যদি 44তম বিসিএস এ দেখি, 44তম বিসিএস এ আবেদনকারী ছিল 3,50,716 জন। এই আবেদনের মধ্যে মাত্র কোয়ালিফাই করেছে অর্থাৎ সুপারিশ পেয়েছে 1,690 জন। অর্থাৎ অনুপাত করলে দাঁড়ায় 1:207.52 জন। অর্থাৎ এভারেজে
অনুপাত হচ্ছে 200 জনের এগেইনস্টে একজন। কিন্তু আমি আজকের এই ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে দাঁড়িয়ে এই ঘোষণা দিতে চাই, যতগুলো বিসিএস এ পদ আছে ইনশাআল্লাহ এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে ওই পদগুলোতে কোয়ালিফাই করব। আওয়াজটা কম, কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। এখন আসো আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার টার্গেট। সো ক্যারিয়ার টার্গেট, তো তোমাকে বড় একটা ক্যারিয়ারের স্বপ্ন দেখতে হবে। বড় একটা স্বপ্নই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। যারা বড় স্বপ্ন দেখতে পারে না তারা বড় জায়গায় পৌঁছানো তাদের জন্য কষ্টকর। তারা বড় জায়গা জানেই না, চেনেই না, পৌঁছাতে পারবে না। এজন্য ইউ হ্যাভ টু ড্রিম বিগ। একটা বড় স্বপ্ন দেখতে হবে। ইউর ড্রিম শুড বি বিগ। তোমার স্বপ্ন হবে বড়, এবং বড় স্বপ্নেই একদিন তাকে সফলতায় নিয়ে যাবে। সো এ পারসন গ্রো অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিম। একজন মানুষ তত বড় হয় তার স্বপ্ন যত বড়। আমি একটা ফানি উদাহরণ দেই, স্বপ্ন চেঞ্জ হয় কিন্তু অলওয়েজ ইউর ড্রিম শুড বি বিগ। চেঞ্জ হবে কিন্তু তোমার স্বপ্ন বড় হবে। তুমি যখন এলাকায় ছিলা, স্কুলে পড়েছো, স্বপ্ন ছিল একরকম, হাই স্কুলে পড়েছো, স্বপ্ন হয়েছে আর এক রকম, কলেজে পড়েছো, স্বপ্ন চেঞ্জ হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে আসছো এক ধরনের স্বপ্ন নিয়ে, কিন্তু দিন দিন যাবে তোমার স্বপ্ন চেঞ্জ হবে। কিন্তু দ্যাট ড্রিম শুড বি বিগ, বাট সেই স্বপ্ন অবশ্যই বড় হতে হবে। আমি একটা উদাহরণ দিই, ছোটবেলায় তখন তোমরা কেবল হাঁটতে শিখেছো, তখন মনে হতো না যে আমি যদি একটা সাইকেলের টায়ার পাইতাম খুব চালাইতাম। তোমাদের মধ্যে কে কে সাইকেলের টায়ার চালাইছো হাত তোলো দেখি। বাবা, পুরা অডিয়েন্স সাইকেলের টায়ার চালাইছো। তখন মনে হতো না টায়ারের চাইতে যে রিং পেতাম, সাইকেলের রিং লাঠি দিয়ে চালাই, তখন মনে হতো একটা রিং পেলে সারাদিন রিং চালাতাম, তাই না? এরপরে মনে হলো না, হবে না, একটা সাইকেলই দরকার। তারপরে তোমরা সাইকেল চালাইছো। আমার ছোটবেলাও আমার মনে আছে, আমি প্রথম দিকে যখন বড় ভাইয়ের সাইকেল চালাতাম, সাইকেল চালানোর সাথে একটা মার ফ্রি ছিল। অর্থাৎ সাইকেল নিলে নষ্ট হতো, পড়ে যেতাম, ভাঙতাম, এসে ভাইয়ের পিকনিক খাইতাম। এই জন্য স্বপ্ন চেঞ্জ হয়, বাট ইউর ড্রিম শুড বি বিগ। আমি তোমাদের 2টা স্বপ্নের উদাহরণ দেই। স্বপ্ন দেখেছিলেন উড়ার স্বপ্ন, দ্য ড্রিম অফ ফ্লাইট। উড়ার স্বপ্ন দেখেছিলেন 835 সালে মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। তোমরা কি নাম শুনেছো? আব্বাস ইবনে ফিরনাস প্রথম উড়ার স্বপ্ন দেখেছিল মুসলিম বিজ্ঞানী 875 সালে। তার প্রায় 1000-এরও বেশি বছর পরে 2 ভাই স্বপ্ন দেখেছিল, রাইট ব্রাদার। সে রাইট ব্রাদারের স্বপ্ন সেই 17 ডিসেম্বর 1903 সালের স্বপ্ন এমন রূপ নিয়েছে, মানুষ এখন পৃথিবী জয়ের পরে চন্দ্র এবং মঙ্গল জয় করতে যাচ্ছে। স্বপ্নের ভিত্তি ছিল রাইট ব্রাদারের সেই ফায়ার 1, যেটা মাত্র 4 মাইল বা 6 কিলোমিটার দূরে ছিল। তাদের সেই স্বপ্ন এখন প্যাসেঞ্জার ক্যারি করছে দোতলা বিমান, প্যাসেঞ্জার ক্যারি করছে এয়ারবাসের দোতলা বিমান, বোয়িং এর দোতলা বিমান। মানুষ পৃথিবী থেকে চন্দ্রে বা মঙ্গলে আবাস গড়ার স্বপ্ন দেখছে। স্বপ্নটা এতই বড় হতে হবে। আমি আর একটা স্বপ্নের কথা বলতে চাই। আমি জাস্ট লাস্ট মান্থে ইউকে ইউনিভার্সিটি অফ গ্লাসগো ঘুরে আসছি। সেখানে আমাকে যে ঘুরাচ্ছিলেন বললেন, এই রুমেই রিচার্ড ট্রিভিথিক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল 1804 সালে। তুমি চিন্তা করো, সেই 1804 সালে রিচার্ড ট্রিভিথিকের সেই স্টিম ইঞ্জিনের স্বপ্নই বর্তমানে যে রেল ব্যবস্থা, আমরা রকেট ট্রেন বলি, বুলেট ট্রেন বলি, হাই স্পিড ট্রেন বলি, পৃথিবীকে বদলে দিয়েছে। এই জন্য আমাদের স্বপ্ন এত বড় হবে, আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, পৃথিবীকে বদলে দেব। আমি স্বপ্নের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমার টার্গেটে 3.1, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি, বুঝতে পারছো তো? স্ক্রিনে দেখা যাচ্ছে, আমাকে ফলো করো। 3.1-এ আমি আলোচনা করেছি যে কথাটা আমার আগের বক্তা বলে গেছে, আমাদের ক্যারিয়ার টার্গেট কি হবে। বাংলাদেশ স্বাধীনতার অলরেডি 54 বছর পার করেছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ আমার দেশ।
এই 54 বছরে যারা বাংলাদেশকে শাসন করেছে তারা আমাদের বক্তব্য শুনিয়েছে। বাংলাদেশ কানাডা হয়ে গেছে, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে গেছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ আসলে কোনোটাই হয়নি। বাংলাদেশ দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গেছে। এজন্য আমি ক্যারিয়ার টার্গেটের 1 নম্বর কথা বলবো, স্টুডেন্ট উইল বিকাম গুড বা অনেস্ট পিপুল। আমাদের 1 নম্বরে ভালো এবং সৎ মানুষ হতে হবে। আমাদের ক্যারিয়ার বা এম ইন লাইফ যখন আলোচনা করে এই পয়েন্ট আলোচনা করে না। এই পয়েন্ট আলোচনা না করার কারণেই আমরা দিনকে দিন আরো পিছিয়ে যাচ্ছি। তুমি চিন্তা করে দেখো, আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হই না, ক্রিকেটে চ্যাম্পিয়ন হই না, কিন্তু একটা বিষয়ে চ্যাম্পিয়ন হই, সেটা কি বলতো? করাপশন। 1 বার নয়, 2 বার নয়, 5 বার করাপশনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। করাপশনের পাইনিয়র এখন লন্ডনে বসে আছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের পাচার, অর্থ পাচার, ঘুষ, আত্মসাৎ, লুটপাটের চিত্র আমি স্ক্রিনে দিয়েছি। একটু বলি, প্রতি বছরে মাত্র পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। 1,80,000 কোটি টাকা পাচারের টাকায় দুবাইয়ে 553টা বাড়ি করেছে বাংলাদেশের রাজনীতিবিদ আমলারা। মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে 3,600 জন। ঘুষ, রাজনৈতিক নেতারা প্রতি বছর ঘুষ নিয়েছে 1,40,000 কোটি টাকা। আমলারা নিয়েছে 98,000 কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 1 লাখ কোটি টাকা। এগুলো আমার কথা না, দুর্নীতি দমন কমিশনের রিসেন্ট রিপোর্ট। এবং এরা যারা করেছে সবাই কিন্তু শিক্ষিত। আমি একটা দুর্নীতির চিত্র দেখিয়েছি। শুধু ইসলামী ব্যাংক থেকে সরকারের মদতে এস আলম গ্রুপ 74,900 কোটি টাকা লুট করেছে এবং এস আলম গ্রুপ 6টা ব্যাংক থেকে 95,000 কোটি টাকা লুট করেছে। তোমরা তো শুনছো কোটির অঙ্ক, একটু লিখতে যেও, কমা দিও না, লিখতে পারবা না, এত বড় অঙ্ক। সুতরাং আমাদের প্রথম টার্গেট হওয়া দরকার, আমরা ভালো মানুষ হব, আমরা দেশকে গড়ার জন্য আমরা এগিয়ে যাব। আমি ক্যারিয়ার টার্গেটের 2 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে যে ড্রিম জব, বিসিএস। একটু আগেই বলেছি, আবারও বলছি, মাঝে মাঝে আমাদের স্টুডেন্টদের অবস্থা এমন দেখি, আমরা সায়েন্সের আমাদের ক্লাসরুমে উপস্থিতি খুবই ভালো, অন্য রুমে উপস্থিতি খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনার্সের সাবজেক্ট পড়তে চায় না, তারা খালি পড়তে চায় বিসিএস রিলেটেড সাবজেক্ট। মাঝে মাঝে আমরা হাসি করে বলি, ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে দাও, ডিপার্টমেন্টের নাম হবে ডিপার্টমেন্ট অফ বিসিএস, অর্থাৎ খালি বিসিএস এর পড়ানো হবে। বাংলাদেশের ছাত্রদের বিসিএস এ এত একটা আকর্ষণ তৈরি হয়। তো আমি তোমাদেরকে আকর্ষণে আরো আগ্রহী করব। ক্লাসের পড়া ঠিক রাখার সাথে সাথে ক্যারিয়ারে তোমরা কিছু পদকে টার্গেট নিতে পারো। আমি কিছু টার্গেটেড পদের কথা বলি। যে আমি একটা চিত্র দিয়েছি, খেয়াল করো, আমি সরকারের একটা চিত্র দিয়েছি হিউম্যান বডির সাথে মিলিয়ে, অর্থাৎ গভর্নমেন্ট ইজ লাইক দ্য হিউম্যান বডি। আমরা যদি একটা হিউম্যান বডির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট চিন্তা করি, সে পার্টটা হচ্ছে মাথা বা ব্রেন। সরকারের ব্রেন আছে, এই ব্রেনকে বলে আমলা। এই আমলারাই দেশকে নিয়ন্ত্রণ করে। আর আমলা হতে হলে অ্যাডমিন ক্যাডারে বিসিএস এ যাইতে হবে, বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে যেতে হবে। এবং এটা সচিবালয়ের সেক্রেটারিয়েট, আর একটা ফিল্ড পর্যায়ে, জেলা পর্যায়ে বা মহানগর পর্যায়ে, আর একটা হচ্ছে পুলিশ। এই পুলিশের ভূমিকা খুবই মারাত্মক একটা দেশের। যদি উদাহরণস্বরূপ বলি, এখন রাজা বাদশাহ বা প্রধান সেনাপতি নাই, কিন্তু একটা জেলার রাজা হচ্ছে ডিসি, একটা জেলার সেনাপতি হচ্ছে এসপি। এই পদগুলোতে যারা যাবে তাদের একটু সুবিধা বলি এই কারণে আগ্রহ বাড়ানোর জন্য, অর্থাৎ বিসিএস দিয়ে নবম গ্রেডে জয়েন করবে অ্যাসিস্ট্যান্ট সহকারী সচিব হিসাবে অথবা এসপি হিসাবে। একটা গ্রেডে প্রমোশন পেলে পরের গ্রেডে যে তোমরা দেখছো রাস্তাতে গাড়ি নিয়ে ঘোরে, অর্থাৎ গাড়ি পাবা, এর সাথে ড্রাইভার পাবা এবং সিকিউরিটি পাবা। রাস্তা দিয়ে চলাচল করলে সেলুট কি ফ্রি পাবা। এই জবটা খুবই পেশার দিকে খুবই উন্নত মানের জব। আমি আরেকটি পেশার কথা বলি, সেটা হচ্ছে বিসিএস দিয়ে ফরেন ক্যাডারে এমবেসিতে জব করা।
তোমরা যদি বিদেশের এমবিসিতে জব করো, ইউ ক্যান নট ইমাজিন তাদের সুবিধা কত। যে দেশে চাকরি করবা, অর্থাৎ সরকার তোমাকে এভরি 3 ইয়ারে বিভিন্ন দেশে পাঠাবে, 3 বছর বা 2 বছর দেশে রাখবে। যখন তুমি বিদেশে থাকবা, সেই দেশের টাকার মুদ্রার হারে তোমার সম্মান নির্ধারিত হবে এবং সেই সম্মানিতে তোমরা নিজেরা লাইফ লিড করতে পারবা, তোমাদের ভবিষ্যৎ। এই যে সুযোগ সুবিধাগুলো, বিসিএস যারা ফরেন ক্যাডারে যাবে তারা সে সুবিধা পাবে। বিসিএস এর আরেকটা পদ না বললেই নয়, আমরা যে জানি যে আইসিটি সেক্টর, তোমরা জানো যে পলক নামে বাংলাদেশের একটা মন্ত্রী ছিল, সে বলেছিল ডাটা সেন্টার পুড়ে গেছে, তাই না? তারপরে বলেছিল ডাটা সেন্টার এমনি এমনি বন্ধ হয়ে গেছে। সেই বিখ্যাত পলকরা যেগুলো চালায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আমি বললাম যে ইনফরমেশনের যে সেক্টরগুলো, আইসিটি সেক্টরগুলো তোমরা ক্যারিয়ারে হিসেবে গ্রহণ করতে পারো। এখন এগুলো যদি ক্যারিয়ারে গ্রহণ করো, একটাই ওয়ে, সেটা হলো যে বিসিএস পরীক্ষা দিতে হবে। এখানে লয়ের কারা আছো? হাত তুলে দেখি, লয়ের যারা আছো, মাশাআল্লাহ অনেকেই আছো। আর লয়ের জন্য হচ্ছে কমন বিসিএস এর পাশাপাশি আরেকটা পরীক্ষা আছে, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এদিক থেকে অনেক এগিয়ে আছে, প্রতি পরীক্ষায় তারা প্রথম স্থান সহ বিভিন্ন স্থান তারা দখল করে। এবং আমি তোমাদের একটা নিউজ দেই, আমি একজন অ্যাডভোকেট আমার বাসায় পরীক্ষা দিতে নিয়ে আসছিল তার সন্তানকে, সে পরিষ্কার বলে অন্য ইউনিভার্সিটির চাইতে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার ছেলে চান্স পায়, আমি ঢাকা বাদ দিয়ে রাজশাহীতে ভর্তি করব। সুতরাং এরকম গৌরবজনক সাবজেক্ট আমাদের ডিপার্টমেন্টে আছে। আমি বিসিএস এর জেনারেল পদগুলো নিয়ে বলছি না, আমার সময় কম, তোমরা জেনে যাবা। তোমরা এখন আসো, আমি 3 নম্বরে বলবো রিসার্চ বেস ক্যারিয়ার। বাংলাদেশে রিসার্চ বেস ক্যারিয়ার করা যায়, কিন্তু আমরা জানি না। আমরা এমন সময় জানি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, আমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তারপরে যেন আফসোস করি আমি যদি জানতাম আমিও অ্যাপ্লাই করতাম। বাংলাদেশে রিসার্চ বেস 86 প্রতিষ্ঠান আছে, যারা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে আলাদাভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয়, আলাদাভাবে চাকরি দেয়। আমি কয়েকটার নাম বলছি, আর কয়েকটা নাম তোমাদের বলছি। এর কিছু ক্যারিয়ার বেস আছে যারা সায়েন্সের, আবার কিছু আছে আর্টস বা কমার্সেরও যাওয়া যায়। যেমন হচ্ছে BCSIR, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এরপরে ICDDRB, ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, এটা একটা। তোমরা জানো, বাড়ির নাম জানো, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। BARC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। বাড়ি BRRI, বিবি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BLRI, BFRI, BAEC, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। NIB, যারা বায়োলজিক্যাল এগ্রিকালচার সায়েন্সে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জায়গা বাংলাদেশ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। এবং যারা যে কোনো সাবজেক্টে, অন্য সাবজেক্টে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা NILG, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। তোমরা গুগলে যদি সার্চ দাও যে রিসার্চ বেস পজিশন ইন বাংলাদেশ, তাহলে দেখবা 86 লিস্ট আসবে। এখন থেকে তোমরা সিদ্ধান্ত নিবা কোন জবে যাওয়া যায়। এরপরে কি নিজেদের ঢোল বাজায়, আমরা শিক্ষকের ঢোল বাজায়। একটি কথা দেখো, আমি কোট করেছি, টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েট অল প্রফেশন। টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার্স প্রফেশন। অর্থাৎ যেই প্রফেশনে যাক না কেন, স্কুলের টিচারের কাছে পড়তে হয়, কলেজের টিচারের কাছে পড়তে হয়, মাদ্রাসার টিচারের কাছে পড়তে হয়, বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে পড়তে হয়। পড়ার পরেই এরা বিভিন্ন পেশায়, বিভিন্ন লাইনে ক্যারিয়ার গঠন করে। কিন্তু আমাদের এই পেশাটা অনেক সময়, সব সময় সম্মানিত করা হয় না, সেটা আদার পয়েন্ট। আমি তোমাদের কিছু বলি, টিচিং এর ক্ষেত্রে কয়েকটা সেক্টর আমি বলবো, 4টা সেক্টর বলবো। নাম্বার 1, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি টিচিংটা যে কোনো প্রফেশনের তুলনায় নোবেল প্রফেশন। বাংলাদেশে 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 114টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং 3টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আছে।
শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ইউনিভার্সিটির টিচিং বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বুঝায়, এইটা বুঝবা না। বাংলাদেশ তোমার জন্য ওপেন। আমি আন্তর্জাতিক কথাটা একটু পরে বলবো, পরের স্লাইডে। সুতরাং বাংলাদেশের যে কোনো প্রাইভেট, গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের টিচিং প্রফেশনে তোমাদের ক্যারিয়ার করতে পারো। আমরা যখন এম ইন লাইফ লিখি তখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক কিছু হয়, কিন্তু কেউ শিক্ষক হতে চায় না। তোমাদের মধ্যে কারা শিক্ষক হতে চাও? হাত তুলো দেখি। দেখো হাত অনেক কম, তারপরে আলহামদুলিল্লাহ অনেক হাত, আল্লাহ কবুল করুন। এখন আসো গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজগুলোতেও টিচিং এর অনেক সুযোগ এবং সম্মানিত পেশা। বাংলাদেশের সরকারি কলেজের শিক্ষক হয় বিসিএস দেওয়ার মাধ্যমে। সুতরাং ওই যে প্রথমে বিসিএস এর কথা বললাম, সেখানে যদি তোমরা প্রশাসন ক্যাডারে না যাও, এডুকেশন ক্যাডারে যাও, তাহলে তোমরা সরকারি কলেজের শিক্ষক হতে পারবা। এরপরে নন গভর্নমেন্ট কলেজের শিক্ষক এক সময় পাড়ায় পাড়ায় কলেজ তৈরি করত, ইচ্ছা মতো শিক্ষক নিয়োগ দিত। কিন্তু তোমরা জানো যে সরকার নিয়ম করেছে এনটিআরসিএ অর্থাৎ নিবন্ধন পরীক্ষা দিয়ে বাংলাদেশের হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীরা কোন ধরনের তদবির না করেই শিক্ষকতার চাকরি পেয়েছে, ঠিক না? সুতরাং এটাও তোমাদের সামনে একটা ক্যারিয়ারের পয়েন্ট হতে পারে। আর সর্বশেষ টিচিং যেটা বলবো, এই সরকারি স্কুল এবং মাদ্রাসার পরীক্ষাও কিন্তু আয়োজন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যারা বিসিএস আয়োজন করে তারাই কিন্তু সরকারি স্কুলের মাদ্রাসার পরীক্ষার আয়োজন করে। সুতরাং এই যে আমি টিচিং প্রফেশনের কথা বললাম, তোমাদের ক্যারিয়ারে এই প্রফেশনটা রাখতে পারো। তবে আমি বলবো সবসময় টপটা তোমাদের টার্গেটে রাখবা। বলতে পারো স্যার টপটা কেন? আমি যেটা বলি, টপটা টার্গেটে রাখলে নিচেরগুলো এমনিই পাবা। আজ নিচেরটা টার্গেটে রাখো, কখনো উচ্চ টার্গেটে পৌঁছাতে পারবা না। ক্যারিয়ার টার্গেটের পরের পয়েন্ট হচ্ছে 3.5 কর্পোরেট ওয়ার্ল্ড। তোমরা কর্পোরেট ওয়ার্ল্ডে ক্যারিয়ার করতে পারো, খুবই কর্পোরেট ওয়ার্ল্ড, বাংলাদেশে হোক বিদেশে হোক। কর্পোরেট ওয়ার্ল্ডের ক্যারিয়ার, এই যে আমরা শিক্ষকরা এখানে যারা আছি, যারা অনেক কজন শিক্ষক আছি, তারা আলহামদুলিল্লাহ আমাদের জবে আমরা স্যাটিসফাই। বাট আমাদের অনেক সময় অনেক বিষয়ে দৈন্যদশা যায়, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে যা জব করে তারা রাজার হালে থাকে। এই জন্য কর্পোরেট ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত জানানো হবে। অনেকগুলো সেক্টর আছে, আমি হেডলাইন বলি। একটি সেক্টর হচ্ছে সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। কর্পোরেট ওয়ার্ল্ডের আরেকটি সেক্টর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, যার মধ্যে ব্যাংকিং সেক্টর অন্যতম। কর্পোরেট ওয়ার্ল্ডের আরেকটি সেক্টর হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কর্পোরেট ওয়ার্ল্ডের ইনফরমেশন টেকনোলজি বা আইটি। কর্পোরেট ওয়ার্ল্ডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাপোর্ট অ্যান্ড অপারেশন এবং মিডিয়া ওয়ার্ল্ড। মিডিয়া ওয়ার্ল্ডের মধ্যে প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে। যদি তোমরা সাহস করে কর্পোরেট ওয়ার্ল্ডে এগিয়ে যাও, তবে পৃথিবী তোমার কাছে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা মাথা নত করবে বলে মনে করি। আমি পরের পয়েন্ট অর্থাৎ ক্যারিয়ার টার্গেটের সর্বশেষ পয়েন্ট আমি বলতে চাই, সেটা হলো স্টাডি অ্যাব্রোড অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি। বিদেশে পড়াশোনা এবং বিদেশে ক্যারিয়ার। বিদেশে ক্যারিয়ার করব এবং সময় মতো দেশে ফিরে আসব। আমরা আজকের আলোচনায় বিদেশে লেবার হওয়ার কথা বলবো না। আজকের আলোচনায় আমরা বলবো বিদেশে যখন পড়াশোনা করবা এবং ক্যারিয়ার করবা, সবগুলো হবে সম্মানের এবং উচ্চ মর্যাদার। যেমন ধরো, তোমরা যদি বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট করো অথবা গ্রাজুয়েট করো, তোমরা যদি বিদেশে এমএ ডিগ্রি করতে পারো, এমএস ডিগ্রি করতে পারো, এরপরে বিদেশে পিএইচডি করতে পারো। এখন বাইরের দেশে একটা সাবজেক্টের খুবই ভাইব, তোমরা নাম বলতে পারবা? বর্তমানে সবচাইতে সায়েন্সের সবচাইতে চাহিদা সম্পন্ন সাবজেক্টের নাম কি বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের ক্যারিয়ার বাংলাদেশে ফিল্ডটা ওপেনই হয়নি, কিন্তু বিশ্বের দরবারে এই ফিল্ডটা খুবই ভালো অবস্থায় আছে। সুতরাং তোমরা এআই বেস ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। এই যে গেম খেলার নেশা কার কার আছে হাত তুলো দেখি, লজ্জা পাওয়ার কিছু নেই, হাত তুলো। গেম খেলার নেশা। আমি রিসেন্ট ইউকে থেকে ঘুরে আসছি। আমার সাথে দেখা হয়েছিল
দ্য সিটি ইউনিভার্সিটি অফ গ্লাসগো প্রফেসর, বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মশিউর রহমান। সে আমাকে বলছে, আপনি কি জানেন গেমিং এর ক্যারিয়ার কত বড়? আমি বললাম, আর বলেন না, বাংলাদেশের ছেলেরা এমনি মোবাইল থেকে ওঠে না। যদি শোনে গেমিং এ অনেক বড় ক্যারিয়ার, তাদেরকে আর মোবাইল থেকে তোলা যাবে না। সুতরাং ইন্টারন্যাশনালি গেম তৈরি একটি বড় ধরনের ক্যারিয়ার, আর বাংলাদেশে গেমিং খেলা ক্যারিয়ার ধ্বংসের কারণ, ঠিক কিনা বলো? সুতরাং গেম যেন আমাদের ক্যারিয়ারকে ধ্বংস করতে না পারে। এরপরে তোমরা যদি বিদেশে পাশ করে যাও, তোমরা রিসার্চ পজিশনে চাকরি পাবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আলহামদুলিল্লাহ, আমি লাস্ট মান্থে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ সফর করেছি, একাডেমিক কাজ ছিল, সেখানেও আমি বাংলাদেশের কৃতি সন্তানদের দেখেছি যারা গৌরবের সাথে পড়ছে, গৌরবের সাথে টিচিং পজিশন, একাডেমিক পজিশন হোল্ড করছে। এজন্য তোমরা আগামী দিনে অক্সফোর্ড, আগামী দিনের ক্যামব্রিজ, আগামী দিনে MIT, আগামী দিনে হার্ভার্ড, আগামী দিনে ইয়েলে ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তোমাদের পদভারে প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। এখন আসো, যদি বিদেশে ক্যারিয়ার করতে যাও, এই পড়াশোনা করতে করতেই তোমরা হয়তো PR পেয়ে যাবা, পাসপোর্ট পেয়ে যাবা, বিদেশে সেটেল হতে পারবা। সেদিকে আমি আর বেশি যাচ্ছি না। এখন আসো আমার 4 নম্বর পয়েন্ট, হোয়াট টু ডু, কি করতে হবে। হোয়াট টু ডু, কি করতে হবে। আমি অনেক বড় বড় পদের কথা বললাম। সেই বড় বড় পজিশনে যেতে হলে 1 নম্বর কাজ হচ্ছে, যেটা আমরা করতে চাই না, খুব মনে ব্যথা লাগে, রিড অ্যান্ড রাইট, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথম হইতে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ পড়াশোনা দিয়েই পৃথিবী শুরু হয়েছে। আল্লামা বিল কালাম, লেখার মাধ্যমে পৃথিবী আল্লাহর রাসূল ওহী শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা এক না। যারা জানবে তারা ক্যারিয়ারের টপে যাবে, আর যারা জানবে না তারা ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে লজ্জিত হবে। সুতরাং জানতে হবে। আমি পয়েন্ট ভিত্তিক কি জানবা বলি। নাম্বার 1, ইউ শুড লাভ ইউর সাবজেক্ট। তো বিষয়কে ভালোবাসবা, বিষয়ে ভালো রেজাল্ট করবা। নাম্বার 2, ফার্স্ট ইয়ার থেকে জব স্টাডি করবা। আমাদের নদীর এই পারের মানুষের সমস্যা হলো, এরা জব স্টাডি শুরু করে অনার্স বা মাস্টার্স পাস করে। এই যে আমি ঢাকা ইউনিভার্সিটির ভিপি কে দেখছি, শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে দেখছি, ঢাবির ভিপি ভালো বলতে পারবে, তারা ফার্স্ট ইয়ারে ভর্তি থেকেই তারা জব স্টাডি শুরু করে। নাম্বার 3, গ্রুপ স্টাডি। আমরা অনেক ধরনের গ্রুপিং করেছি, অন্য কোনো গ্রুপিং দরকার নাই। একটা গ্রুপিং করবা, গ্রুপ স্টাডি গ্রুপিং করবা, এবং দেখবা যারা গ্রুপিং করে স্টাডি করবে ক্লাসে যেমন সফল হবে, ঠিক একইভাবে তারা প্রফেশনাল লাইফে ক্যারিয়ারেও সফল হবে। নাম্বার 4, তোমরা সপ্তাহে একটি ইংলিশ নিউজ পেপার পড়বা। সপ্তাহে কয়টি বললাম বলো তো? একটি। নিজের টাকায় কিনবা, 10 টাকা 15 টাকা খরচ করবা। প্রথম দিকে দেখবা পত্রিকা পড়তেছো, বেশি বুঝতে পারতেছো না, কিন্তু বিশ্বাস করো, এভাবে 3 মাস পড়লে পত্রিকায় যেগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, ওয়ার্ড ব্যবহার হয়, সেন্টেন্স ব্যবহার হয়, ইউ ক্যান, তুমি পারবা। পুরা পত্রিকা ডিকশনারি ছাড়াই তুমি পড়তে পারবা। এই জন্য একটা করে সাপ্তাহিক পত্রিকা কিনবা। পারবা কিনা বলো দেখি? সাপ্তাহিক যাদের সাহস নাই, মাসিক কিনবা। পারবা? একটা পত্রিকা পড়বা, কিনবা, কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বা। এবার আমার প্রতি একটু বিশ্বাস রাখো, যদি 3 মাস পড়ো, তোমার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স তোমার পরিচিত হয়ে যাবে। এরপরে তোমার আর ডিকশনারি লাগবে না। সর্বশেষ আমি বলবো, তোমার নোট রাখবা। পড়ার মাঝে, বইয়ের মাঝে এই যে চিরকুটে নোট রাখবা। দেখবা যদি চিরকুটে নোট রাখো, আচর পড়ে। এই জন্য দাগিয়ে নোট রেখে পড়াশোনা করবা। নাম্বার 2 আমি বলছি, বিং অর্গানাইজ। তোমাকে গোছানো হতে হবে। পরের স্লাইড। ওকে, বিং অর্গানাইজ, তোমাকে গোছানো হতে হবে। তোমার প্ল্যান থাকবে 1 বছরে। শিবিরের প্ল্যানার বলে একটা ছিল, আছে না? তোমরা সেই প্ল্যানারে হেল্প নিতে পারো, পরিকল্পনা নিতে পারো। সেই প্ল্যানারে ইউ নো ইউর উইকনেস, তুমি তোমার দুর্বলতা জানো। সুতরাং সেই অনুযায়ী প্ল্যান করবা। তুমি যদি তোমার সাবজেক্টে দুর্বল থাকো, সাবজেক্ট পড়বা। ইংরেজি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, যেটা দুর্বল থাকবে তুমি পড়বা। আমার 3 নম্বর 2 এর প্ল্যান হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময়ের ব্যবহার। আমরা প্রবাদ জানি, টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড টাইট।
আমরা এটা জানি কিন্তু মানি না, কিন্তু সময়কে যারা প্রপার ব্যবহার করবে তারাই সফল হবে। সুতরাং তোমার রুটিন থাকবে, ইউ শুড ইউজ ইউর এভরি মিনিট, প্রত্যেকটা মিনিটকে ব্যবহার করবা। একটু ই করো, স্লাইডই করো, ওকে, আরেকবার দাও। সুতরাং আমি একটা প্ল্যান দিয়েছি, আমাকে সময় দিয়েছে 25 পর্যন্ত, এই জন্য আমি প্ল্যানটা বলছি না। পরবর্তীতে যারা চাও আমি এদের মাধ্যমে সরবরাহ করব। তবে আমি একটি কথা বলে রাখি, যারা বড় বড় স্বপ্ন দেখবা কিন্তু চেয়ার টেবিলে বসবা না, তাদের স্বপ্ন ভবিষ্যতে দুঃস্বপ্ন হবে। এজন্য ইউ শুড সিট এট দ্য স্টাডি টেবিল এভরিডে। তুমি অবশ্যই পড়ার টেবিলে প্রত্যেকদিন বসবা। প্রত্যেকদিন পড়ার টেবিলে বসো। কারো একটা হাত তুলো দেখি, খুবই হাত কম, ছাত্রীদের হাত বেশি। পড়ার টেবিলে প্রত্যেকদিন বসতে হবে। ইউ শুড টাচ ইউর ব্যাক অন ইউর চেয়ার এভরিডে, আদারওয়াইজ ইউ ক্যান নট প্রসিড। তুমি আগাতে পারবে না। সুতরাং আমাদের প্রত্যেকদিন পড়ার অভ্যাস করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে, আমি কিছু নেগেটিভ কথা বলবো, ব্যাখ্যা দিব না। পরের স্লাইড। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় ব্যয় করবো না। এখন ইন্টারনেট ব্যবহার করবা নিয়ম মেনে, এফবি ফেসবুক ব্যবহার করবা নিয়ম মেনে। নাম্বার 3, আদার সোশ্যাল মিডিয়া ব্যবহার করবা নিয়ম মেনে। কিন্তু নাম্বার 4, দুদিকের কথা, স্টুডেন্ট লাইফে জিএফ এবং বিএফ থাকবে না। তোমরা বলতেই পারো স্যার বিসিএস এর পাতায় দেখি বিবাহ করে সফল, সেটা কিন্তু বিবাহ করে বিবাহ ছাড়ো না। এই ক্যাম্পাস ফার্স্ট ইয়ার মানে একটা কথা চালু আছে, বলছে কিনা আমি জানি না, ফার্স্ট ইয়ার মানে ডোন্ট কেয়ার। এই ফার্স্ট ইয়ার মানে ডোন্ট কেয়ার ভাবে যারা পার করবে, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি, যারা ফার্স্ট ইয়ারের রেজাল্ট একটু খারাপ হয়, পরবর্তী ইয়ার গুলোতে স্যাররা আছে রিকভারি করে, কিন্তু ফার্স্ট ইয়ারের গ্যাপটা থেকেই যায়। এজন্য ফার্স্ট ইয়ারকে ডোন্ট কেয়ার হিসেবে গ্রহণ না করে আমরা গ্রহণ করি যে পড়াশোনার পরিবেশকে আমরা গ্রহণ করি, সফল হব। এবং নাম্বার 5, ইসলামিক আড্ডা বলে একটা আড্ডা আছে, এটাও কম দিতে হবে। এখন আসো নেক্সট পয়েন্ট, আমার নাম্বার 4, হার্ডওয়ার্ক। আমি শেষ করবো নির্ধারিত সময় ইনশাল্লাহ। হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। আমি নিজে পিএইচডি করেছি জাপানে, আমি আমার পোস্টডক করি চায়নায়। তোমরা জানো জাপানিজরা এবং চাইনিজরা বিশ্বের মধ্যে সবচেয়ে পরিশ্রমী জাতি, এবং তারা এমন পরিমাণে পরিশ্রম করে আমি নিজ চোখে না বললে, বর্ণনা দিয়ে এখানে বোঝাতে পারবো না। পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম করো তুমি সফল, আর যে পরিশ্রম করবে না, অলসতা করবে, সে তার ক্যারিয়ারে পৌঁছাতে পারবে না। নেক্সট স্লাইড। ওকে, সুতরাং আমার পরের পয়েন্ট হচ্ছে নাম্বার 5, পার্সিভারেন্স, অধ্যবসায়। এই যে বড় বড় স্বপ্ন দেখলাম, স্বপ্নের সাথে লেগে থাকতে হবে। যদি স্বপ্নের সাথে লেগে না থাকি, স্বপ্ন দেখাই হবে, স্বপ্ন সফল হবে না। আমি লেগে থাকার 2টা উদাহরণ আমি সব সময় দেই। 1 নম্বর উদাহরণ হচ্ছে, এই যে আলো জ্বলতেছে না, বাল্ব। এখন বলো তো বাল্ব কে আবিষ্কার করে? টমাস আলভা এডিসন। তার রিপোর্ট থেকে জানা যায়, অ্যাকর্ডিং টু হিজ রেকর্ড থেকে জানা যায়, সে ফেল করেছিল 2774 বার। ফেল করেছে 2774 বার, সফল হয়েছে 2775তম বারে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে। বাংলায় প্রবাদ আছে, একবার না পারিলে আমরা করি, একবার না পারিলে করিব না। এই করিব না আর করা যাবে না। আমি আরেকজনের উদাহরণ দেই। আমি যখন 2019 সালে নোবেল যারা দেয় তাদের আয়োজনে সামিটে গেলাম, নোবেল প্রাইজ টিচার সামিট। সেখানে উপস্থিত ছিল আরেকজন বাতির জনক, এলইডির জনক। এলইডিতে নোবেল পুরস্কার পেয়েছে 2014 সালে জাপানি সায়েন্টিস্ট সুজি নাকামুরা। তোমরা জানো যে এলইডি ছাড়া ঘরের মধ্যে, এলইডি ছাড়া কোনো বাড়ি বিশ্বের কোথাও পাওয়া যাবে না। এলইডি নাই এমন কোনো বাড়ি পাওয়া যাবে না। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সফলতার চাবিকাঠি কি? আমি তার সাথে এইটুকু পার্থক্য ছিল, মানে ফার্স্ট ইয়ারের পার্থক্য। সে একটা চমৎকার কথা বলেছিল। তোমরা জানো যে জাপানিজরা বিনয়ী, আস্তে আস্তে বলে। সে বলেছিল, নো টাইম ফর রেস্ট, নো টাইম ফর স্লিপ, নো টাইম ফর রেস্ট, নো টাইম ফর স্লিপ। আমার রেস্টের সময় নাই, ঘুমানোর সময় নাই,
আর আমরা করি উল্টা, উই আর ইন রেস্ট, উই আর অলওয়েজ ইন স্লিপ। সুতরাং এর বাইরে আমাদের আসতে হবে। আমার কাছে উদাহরণ আরো ছিল, আমি সর্বশেষ জ্যাকমার উদাহরণ দিতে চাই। কিভাবে চেষ্টা করতে হয়, ব্যর্থতা থেকে সফল হতে হয়, আমি জ্যাকমার উদাহরণ দেই। চীনের জাতীয় কলেজে ভর্তি ট্রাই করেছে 3 বছর, ব্যর্থ। হার্ভার্ডে আবেদন করেছে 10 বার, ব্যর্থ। 30টা কোম্পানিতে চাকরির আবেদন করেছে, চাকরি দেয়নি, ডিসকোয়ালিফাই। এবং সেই জ্যাকমা এখন আলিবাবার মালিক এবং তার সম্পত্তির পরিমাণ 47.7 বিলিয়ন মার্কিন ডলার। আমরা ক্যালকুলেটরে লিখতে গেলে ক্যালকুলেটর ভরে যাবে। এই জন্য বলছি, ব্যর্থতার দিকে তাকানো যাবে না। অতীতে হয়তো বা কারো A+ নাই, কারো একটু কম আছে, বাট তোমরা কোয়ালিফাই, বিকজ তোমরা প্রায় 1.5 লাখ ছাত্রের মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। সুতরাং তোমাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমার সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে তোমাদেরকে স্লাইড চেঞ্জ, তোমাদের গাইডলাইনটা কারা দেবে? এই যে আজকে যারা আয়োজন করেছে এরা সুপারভিশন করবে। এদের আয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসি গাইডলাইন দেওয়ার জন্য। এবং ইন ফিউচার যারা গাইডলাইন চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। নট অনলি মি, এই প্রথম সারিতে অনেক শিক্ষক আছে, তারা সকলে তোমাদেরকে ক্লাসরুমে এবং তাদের যে অফিসে তোমাদেরকে স্বাগত জানাবে তোমার ক্যারিয়ার কাউন্সিলিং করার জন্য। তোমাদেরকে সবসময় আমাদের দরজা তোমাদের জন্য খোলা। তোমাদের সাপোর্টের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তার সাথে সাথে যারা প্রোগ্রামের আয়োজন করেছে তারা তোমাদের স্কলারশিপের ব্যবস্থা করবে বলে আমি আশা করি। সর্বশেষ স্লাইড আমি বলবো সফল কারা, পরের স্লাইড, তারপরেরটা সফল কারা, পরেরটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল। আমরা প্রত্যেকদিন দোয়াতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমরা সবাই জানো না, দোয়া করো না? এর মানে হচ্ছে হে আল্লাহ দুনিয়ার সফলতা দাও। দুনিয়ার সফলতা মানে আমি বলবো সুন্দর ক্যারিয়ার, এবং আখিরাতের সফলতা মানে বলবো পরকালে জান্নাত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্যারিয়ারকে দুর্নীতি মুক্ত, পাচার মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত করে দিন, আমিন। এবং আগামী দিনে নিজের পরিবার, নিজের সমাজ এবং নিজের দেশকে সুন্দর দেশ গড়ার তৌফিক দিক, আমিন। এই কথা বলেই আজকে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমাকে একটি লেকচারের সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শাহ হাসিন আহমেদ মেহেদী স্যারকে অত্যন্ত চমৎকার ভাবে একটি ক্যারিয়ারের রোড ম্যাপ আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি নবীন বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, অসংখ্য বিপ্লবী তরুণের রক্তে স্নাত শহীদ কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতরাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডাকসুর নবনির্বাচিত ভিপি ছাত্রনেতা সাদিক কায়ুম ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সভাপতি, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেম্বার অফ অ্যাডমিন আমাদের ইমাজউদ্দিন মন্ডল ভাই উপস্থিত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর বেলাল হোসেন স্যার। আমি সম্মানিত অতিথিদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, আসন গ্রহণ করছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা সাদিক কায়ুম ভাই, আসন গ্রহণ করছেন কলা অনুষদের সম্মানিত ডিন শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর বেলাল হোসেন স্যার, আসন গ্রহণ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সম্মানিত সভাপতি, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইমাজউদ্দিন মন্ডল ভাই। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংসদ বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দকে এই পর্যায়ে একটি প্যারোডি সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদকে।